তারা তো কোনো ভুল করেনি, তারা তো জানে যে এখানে সার্জিদ আলম ভাই আসবে, তাদের সাথে মত বিনিময় এবং সন্ত্রাসী চাঁদাবাজ সহ অন্যান্য অপকর্মের বিরুদ্ধে আসলে সমাবেশের বক্তব্য দেওয়ার কথা ছিল সার্জিদ আলমের। তো বিকেল 3টা থেকে আসলে তারেক সাহেবকে দেখা যায় পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, আমরা যা শুনতে চাই তাই বলে। যেই সরকারের ক্ষমতায় আসুক না কেন আপনাকে এমপি বানাবে যদি সরকার আবার ফিরে আসে। গতকালকে সার্জিসকে যেভাবে নরসিংদী থেকে ওয়ান কাইন্ড অফ আমি মনে করি যে এটা পালাতে বাধ্য হয়েছে। এখানে যদি আর কিছুক্ষণ সার্জিস থাকতো তাকে হয়তো গায়ে হাত তোলা হতো অথবা ভিড়ের মধ্যে একটা অঘটন ঘটতে পারতো, যার কারণে পরিস্থিতি বুঝে সার্জিস সেখান থেকে চলে এসেছেন। প্রধান একজন সমন্বয়ক হাসনাত দ্য ব্লুটুথ বয় এই প্রথমবারের মতন বিএনপিকে এই কড়া ভাষায় একটা মেসেজ দিয়েছে, আর এই মেসেজটা অফকোর্স এটা তারিক জিয়ার উদ্দেশ্যে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সমন্বয়কের হেড সমন্বয়ক সার্জিদকে কেনই বা মেরেছিল নরসিংদীর পোলাপানের। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন জাহেরটা কি খুবই কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে, যেগুলো আপনারা আগের ভিডিওতে দেখতে পারেননি। তার জন্য রিকোয়েস্ট রাখবো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাই। বিস্তারিত ভিডিওতে চলে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিক একের পর এক দেখে আসি। আলোচনা করা খুবই সোজা, কিন্তু নিজে যখন সেই জায়গাটাতে গিয়ে বসে যায় তখন এই দৃশ্যটাকে কন্ট্রোল করা খুবই কঠিন। স্ক্রিনের এক অংশে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান একজন সমন্বয়ক সার্জিস দ্য ব্লুটুথ বয়। আমি নিজে তার খুবই পছন্দ করি ছেলেটার অ্যাক্টিভিটিস সবকিছু, আমি নিজেও তার পক্ষে অনেকগুলো ভিডিও করেছি, আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ। কিন্তু গতকালকে সার্জিসকে যেভাবে নরসিংদী থেকে ওয়ান কাইন্ড অফ আমি মনে করি যে এটা পালাতে বাধ্য হয়েছে। আমার কাছে বেশ কিছু ফোন আসছে, বেশ কিছু মেসেজ আসছে যে ওইখানে পরিস্থিতিটা এমন হয়েছিল যে বিক্ষুব্ধ ছাত্ররা, এই ছাত্র আবার কারা, এরা সমন্বয়কই, এই বিক্ষুব্ধ কথিত সমন্বয়ক বনাম রিয়েল সমন্বয়কদের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে যদি আর কিছুক্ষণ সার্জিস থাকতো তাকে হয়তো গায়ে হাত তোলা হতো অথবা ভিড়ের মধ্যে একটা অঘটন ঘটতে পারতো, যার কারণে পরিস্থিতি বুঝে সার্জিস সেখান থেকে চলে এসেছেন। দর্শক, চাঞ্চল্যকর ঘটনা হচ্ছে নরসিংদীতে এই ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্রধান সমন্বয়করা তারা সারা বাংলাদেশে তারা ভিজিট করছেন, ইভেন তারা ঘোষণা দিয়েছেন বিভিন্ন জায়গায় তারা কমিটি গঠন করবে। এই মুহূর্তে প্র্যাকটিক্যালি বিশ্বাস করেন ছাত্রলীগের কমিটি করা যেমন ছাত্রলীগ একটা এলাকার মধ্যে গুন্ডামি করতে পারতো, বিএনপির কমিটি করা বিএনপি যেমন একটা ছাত্রদল তারা এক ধরনের গুন্ডামি করতে পারতো, বাংলাদেশের অনেক জায়গায় প্রকৃত সমন্বয়কদের বিপরীতে আমরা সমন্বয়ক দাবি করা এরকম কমিটি হয় নাই। এরপরে কিন্তু বহু ধরনের ঘটনা কিন্তু অলরেডি ঘটা শুরু হয়েছে। স্থানীয়ভাবে তারা ধোলাইও খাইছে, আমার এলাকায় খাইয়া গেছে এক গ্রুপ আইসা এই বন্যার্থদের ত্রাণ দেওয়ার সময় গুলিমুলি করছে। এটা চিন্তা করছেন এরা কি সমন্বয়ক? না। তো প্রকৃত সমন্বয়ক কারা এটা এখন আইডেন্টিফাই করে এত সোজা না। যেহেতু এখন কমিটি দেওয়া হচ্ছে, যেহেতু ডক্টর ইউনূস সরকার আগামী 3-4 বছর থাকবেন, এই সমন্বয়ক কমিটিরে এসপি সাহেব সালাম দিচ্ছে, অথবা সালাম না দেখ মানে ওইখানে গেলে সম্মান দিচ্ছে, আর্মি অফিসাররা সম্মান দিচ্ছে, যে কোনো সরকারি অফিস আদালতে গেলে সম্মান পাচ্ছে। তো এগুলোতে হয়ে যাচ্ছে কি একটা উল্টা সিস্টেম। আমি সিস্টেমের পক্ষে না। একটা রাজনৈতিক দল তাদের কমিটি করবে, কমিটি করুক, কিন্তু প্রশাসনকে প্রশাসনের দায়িত্ব বুঝে নিতে হবে। এখন এই সমন্বয়করা তারা যদি প্রশাসনের উপর দিকে হস্তক্ষেপ করে সেইটাও পজিটিভ না, কারণ থানাগুলো ঠিকমতো কাজ করতেছে না। ওমকে ফোন দিয়ে তুমি চিনো এই সমন্বয়ক আমার এটা, আরে আমার সাথেও একটা ঝামেলার মধ্যে এটা, আমি অমুক সমন্বয়কের তোমাকে আমাকে নিয়ে আয় তুই। তো চিন্তা করেন সার্জিসদের এই বিষয়গুলা আরো কঠিনভাবে কিন্তু মেনটেন করতে হবে। ছাত্রলীগ বলেন, ছাত্রদল বলেন, এই যে সাদ্দামরা 12 যারা আছে তারা যে ঢাকা বৈশাখ কেন সারা বাংলাদেশের ছাত্রলীগকে কন্ট্রোল করতে পারে না, কেন বিভিন্ন জায়গায় গিয়ে কমিটিগুলারে দিয়া সেখানে মাইটেরও খাইতে হয়, দৌড়ে পালাইতে হয়, ছাত্রলীগের বা ছাত্র দলের নেতাদের হাতেই অপদস্থ হতে হয়, নিশ্চয়ই এটা সার্জিস বুঝতে পারছে। ঘটনা হচ্ছে কি দেখেন, নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি সভাটাই করতে পারেননি। গতকালকে বিকাল 3টায় নরসিংদী শহরের সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ছাত্র নাগরিকদের সাথে মতবিনিময় সভা করার কথা ছিল তার, কিন্তু অপর একটি পক্ষ সভার স্থান পরিবর্তন করে নরসিংদী সরকারি কলেজ মাঠে সভা করার মতামত দেয়। এতে উভয় পক্ষের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। এক পর্যায়ে সার্জিস আলম পরিস্থিতি খারাপ দেখে নির্ধারিত স্থানের সভা বাতিল করে দেন। আর আচ্ছা, এর আগে তিনি ঢাকা সিলেট মহাসংলগ্ন, ওটা জরুরি না। সমন্বয়কদের একাধিক সূত্র জানিয়েছে নরসিংদীতে 2টা গ্রুপ একত্রিত হতে পারলেই অতি দ্রুত আবার নরসিংদীতে তিনি আসবেন বলে জানিয়েছেন। এখন কিসের গ্রুপ? তোমরা কোনো রাজনীতি করো যে তোমরা গ্রুপিং করবা? হোয়াট কাইন্ড অফ গ্রুপ? আমি ওইদিন দিয়েছিলাম কক্সবাজারে 2 সমন্বয় গ্রুপের কি মারামারি ভাই। এগুলো নিয়ে আবার গণমাধ্যম কথা বলে না। ওই যে বাক স্বাধীনতা শতভাগ আসে নাই, সমন্বয়কদের নিয়ে কথা বলতে গেলে অনেকে ভয় পায়, মনে করে যে না ওরে বাবা আমার বাড়িতে এসে হামলা করবে, আমার এটা করবে। এটা হচ্ছে কয়েক জায়গায়, তবে এরা প্রকৃত সমন্বয়ক না। প্রকৃত মুক্তিযোদ্ধারা যেমন দেশ স্বাধীন করে চুপচাপ ছিলেন, কথিত ভুয়া মুক্তিযোদ্ধারা কোটা টোটা বাতিল, কোটা নিয়ে আসা, সামনে সার্টিফিকেট 2 নাম্বারই করা, এগুলো 2 নাম্বারই লোকেরা ছিল। মূল যারা সমন্বয়কেরা মরে গেছে, মুগ্ধরা জীবন দিয়ে চুপ হয়ে গেছে, শুয়ে আছে কবরে। আর এখন যেগুলা, এগুলা হচ্ছে কি খাওয়া, মধু খাওয়া গ্রুপ জন্মাইছে।
আর এদেরকে রাষ্ট্র যে পরিমাণ প্রোটেকশন দিচ্ছে, যে পরিমাণ সুযোগ সুবিধা দিচ্ছে, 2-4 জনের দেখা বাকিরা চিন্তা করতেছে এলাকাতে। এই দেখেন এখন ছাত্রলীগের অনেকে সমন্বয় গ্রুপে ঢুকছে, ছাত্রদলের গ্রুপের তারা ঢুকতেছে, এইটা ঢুকতেছে, ঢুকে কি হচ্ছে, পলিটিশিয়ান হয়ে যাচ্ছে এগুলা। সার্জিসের এই নরসিংদীর ঘটনা থেকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত যে পরিস্থিতি যেটা কালকে তৈরি হয়েছিল, বললাম যে আমার কাছে অনেক বক্তব্য আসছে, নাম প্রকাশ করতে চায় না, সবাই ভয় পায়। এখানে পরিস্থিতি অনেক খারাপ ছিল, মানে সার্জিস মাইরও খাইতে পারতো সেখানে। 2টা গ্রুপ বাংলাদেশগুলো হয়। আর এখন এই যে সমন্বয়ক, এরা তো চিহ্নিত কোনো কর্মী না, এই বিএনপি থাকতে পারে, আওয়ামী লীগ থাকতে পারে, সিস্টেমে একটা মাইর খাইয়েও ফেলতে পারে। সামনের দিকে যে কোনো জায়গায় যেতে ভালো করে বুঝে শুনে যাওয়া উচিত। প্লাস তোমরা যেখানে যাবা এই গ্রুপ ওই গ্রুপ, মানে গ্রুপ আসলো কই থেকে? গ্রুপ তো একটাই হবে, ছাত্রদের। এখন এই ছাত্ররা কিন্তু ছাত্র না, এর মাঝখানে অনেক জিনিস আছে। এখন এই জিনিসগুলোকে ব্যালেন্স করা জরুরি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সমন্বয় খেলা চলতেছে। প্রকৃতপক্ষে এদের অনেককেই আন্দোলনের সময় মাঠে দেখা যায় নাই, হয়তো একটা মিছিলে গেছে, আবার যায়ও না, এখন এসে এলাকার মধ্যে একটা প্রভাব বিস্তার করতেছে। মানে এটাও একটা অলিখিত গ্রুপ তৈরি হচ্ছে, যাদের বিরুদ্ধে কথা বললে মানুষ ভয় পাচ্ছে। ওয়াই? ভয় পাওয়া যাবে না, সত্য কথা বলতে হবে। কারণ তোমরা যদি ভুল করো তাহলে বাংলাদেশকে অনেক মূল্য দিতে হবে। এতগুলো মানুষের জীবন গেছে, তোমাদের ভুল করার সুযোগ নাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নরসিংদী সাতিরপাড়া ইনস্টিটিউট মাঠে। এখানে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের আসার কথা হয়েছিল, এবং যেসব শিক্ষার্থী সম্প্রতি আন্দোলনে গিয়ে নিহত হয়েছেন এবং অন্যান্য যেসব পেশাজীবী মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় এবং সন্ত্রাসী চাঁদাবাদ সহ অন্যান্য অপকর্মের বিরুদ্ধে আসলে সমাবেশের বক্তব্য দেওয়ার কথা ছিল সার্জিস আলমের। তো বিকেল 3টা থেকে আসলে এই প্রোগ্রামটি শুরু হওয়ার কথা ছিল। 5টা পেরিয়ে যাওয়ার পরে আসলে ঘোষণা করা হয় যে সার্জিস আলম এই অনুষ্ঠানে আসলে আসছেন না। তো এখানকার আয়োজকরা যেমনটি জানিয়েছেন যে এই সার্জিস আলমের আগমনকে ঘিরে নরসিংদীতে সমন্বয়কদের মধ্যে 2টি গ্রুপ তৈরি হয়েছে, এবং 2টি গ্রুপের অন্তর্দ্বন্দ্বের কারণে এই মুহূর্তে তিনি এখানে আসতে পারেনি। যদিও সার্জিস আলম দুপুরের আগেই নরসিংদী ক্লাবে এসে পৌঁছেছেন এবং এখানকার সমন্বয়কদের সাথে আলোচনায় বসেছেন, কথা বলেছেন। তো সমন্বয়কদের একই পক্ষ চাচ্ছিল যে এই সার্জিস আলমের এই সমাবেশটি এই কালীকুমারী ইনস্টিটিউট মাঠে হোক, অপর একটি পক্ষ চাচ্ছিল যে এই একই সমাবেশটি হোক নরসিংদী সরকারি কলেজ মাঠে। তো 2টি পক্ষের অন্তর্দ্বন্দ্বের জেরাই আসলে সবশেষ এই সমাবেশটি স্থগিত করা হয়েছে, এবং 2টি পক্ষকে সাথে নিয়ে অনেকক্ষণ, প্রায় দীর্ঘক্ষণ চেষ্টা করা হয়েছিল যে এটি সমাধানের, আজকের অনুষ্ঠানটি সফল করার জন্য। সবশেষে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে, এবং সার্জিস আলম বিকেল 5টার দিকে আসলে নরসিংদী ত্যাগ করেছেন। এই অনুষ্ঠান স্থলে না এসেই তিনি নরসিংদী ক্লাব থেকে ঢাকার উদ্দেশ্যে ত্যাগ করেছেন। তো এই অবস্থায় আসলে সাধারণ শিক্ষার্থী বা সাধারণ মানুষ যারা এই সমাবেশ স্থলে এসেছিলেন তারা আসলে দুঃখ প্রকাশ করছেন। তো এদিকে আবার সমন্বয়ক আমাকে জানিয়েছেন যে সার্জিস আলম সমন্বয়ক সহ সাধারণ শিক্ষার্থীদেরকে একটি বার্তা দিয়েছেন যে 2টি পক্ষ যদি একত্রতা বা একাত্মতা পোষণ করে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আরো একটি সমাবেশের আয়োজন করতে পারে, তাহলে তিনি নরসিংদীতে আবারও আসবেন, এমনটাই তিনি আশা ব্যক্ত করেছেন। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। আজকে আমরা স্থগিত জানতে পেরেছি কিছুক্ষণ আগে। আর স্থগিত হওয়ার কারণটা যেটা, যে সমন্বয়কারীদের মধ্যে 2টা দলে বিভক্ত হয়ে গেছে নাকি, 2 পক্ষ 2 জায়গায় ভেন্যু করছে। আমরা অবশ্য প্রথমে তো খবর পেয়েছিলাম সাতিরপাড়া কালীকুমার ইনস্টিটিউটের মধ্যে সভাটি অনুষ্ঠিত হবে। তো পরে কিছুক্ষণ আগে আমরা শুনতে পারি যে এখানে হবে না সমাবেশ। তো আমাদের দায়িত্বে প্রায় 500 ছাত্ররা এখানে উপস্থিত হয়েছে। সবাই ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খলভাবে আমরা আজকে এই সভাটা অবশ্য পালন করতাম। খুবই খারাপ লাগতেছে যে আমাদের মধ্যে থেকে এখনো বিভক্ত। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা উচিত কি অনুচিত, এই প্রশ্ন বেশ কিছুদিন থেকে আছে। বিশেষ করে 5 আগস্ট শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অনেকেই মনে করছেন শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা কোনোভাবেই উচিত না। এটা খুব ক্লিয়ারলি বলছেন। অবশ্য চুপ্পু বলাটাও কেমন, উনি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে অবশ্য চুপ্পু সরিয়ে ফেলেছেন। যাই হোক, সম্প্রতি একটা রিপোর্ট আমাদের সামনে আসলো, যে রিপোর্টটা অসাধারণ কত ইনসাইট আমাদের সামনে এনেছে, এবং এরপর এই চুপ্পু ক্ষমতায় থাকা উচিত কিনা এই আলাপটা আরো সিরিয়াসলি তৈরি হয়েছে। আগে যারা বলছিলেন চুপ্পু ক্ষমতায় থাকা উচিত না, সেটা এই কারণে বলেছিলেন যে সরকারটাকে পতন ঘটানো হয়েছিল, সেই সরকার কর্তৃক নির্বাচিত একজন রাষ্ট্রপতি কেন থাকবে এবং তার কাছে কেন শপথ নেওয়া হবে, এই আলাপও অনেকে করার চেষ্টা করেছেন। আমি ওই তর্কে এখন ঢুকছি না, কিন্তু সাংবিধানিকভাবে যে সংবিধানটা এখনো বলবৎ আছে সেটা অনুযায়ী একজন মানুষ যখন রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি নির্দলীয় ব্যক্তিতে পরিণত হন। এজন্য সংসদ সদস্যের বাইরে যেমন প্রেসিডেন্ট হওয়ার সুযোগ আছে, তেমনি সংসদ সদস্যদের মধ্য থেকেও হতে পারে। সেই ক্ষেত্রে তার সংসদ সদস্য পদ কিন্তু বাতিল হয়ে যায়, এবং সেই বাতিল পদে আবার নতুন করে নির্বাচন করে নতুন একজন সদস্য নির্বাচন করতে হয়। সো টেকনিক্যালি যিনি রাষ্ট্রপতি হন তিনি দল দ্বারা বা দল কর্তৃক নির্বাচিত হলেও তিনি আসলে দলের মানুষ নন। যাই হোক, সেটা বিষয় না। যে রিপোর্টটা একটা নতুন সাড়া ফেলেছে, সেই রিপোর্টটা নিয়ে একটু কথা বলি। আমাদের সবারই খুব পরিচিত, আমাদের এই গণতন্ত্রের লড়াইয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জুলকারনাইন সায়ের এইটা প্রথম তার ফেসবুকে দিয়েছেন, আমি দেখেছি। পরে বাংলা আউটলুকে এই রিপোর্টটা এসছে, আমি বাংলা আউটলুক থেকে পড়ছি। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মালয়েশিয়ায় সেকেন্ড হোমে বিনিয়োগ এবং দুবাইয়ে ব্যবসা ও রেসিডেন্সি রয়েছে। এছাড়াও তিনি তৃতীয় একটি দেশের পাসপোর্ট বিনিয়োগ করেছেন বলেও কথিত রয়েছে। রাষ্ট্রপতি চুপ্পুর মালয়েশিয়ার সেকেন্ড হোমে 1,50,000 রিঙ্গিত বিনিয়োগ এবং দুবাইয়ের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত ও ওয়ারদাত জেনারেল ট্রেডিং এলএলসি নামে দুবাইয়ে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বিনিয়োগের বিনিময়ে রেসিডেন্স ভিসা পাওয়ার প্রমাণস্বরূপ বিভিন্ন কাগজপত্র বাংলা আউটলুকের হাতে এসেছে।
যদিও এসব বিনিয়োগ তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে করেছেন। তবে প্রশ্ন উঠেছে, রাষ্ট্রপতি বিদেশে এসব বিনিয়োগের জন্য কোনো অনুমতি গ্রহণ করেছেন? বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত মালয়েশিয়ার সেকেন্ড হোমে চুপ্পুর 1,50,000 রিঙ্গিত ও দুবাইয়ে ব্যবসার বিনিয়োগ কি বৈধ? তিনি যদি আনুগত্য মেনে অর্থের বিনিময়ে তৃতীয় একটি দেশের পাসপোর্টও গ্রহণ করে থাকেন, তাহলে কি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকা তার পক্ষে সম্ভব হবে? বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে কখনোই এত বিপুল পরিমাণ অর্থ বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। এর মধ্যে বাংলা আউটলুক, এগুলো জুলকারনাইন সায়ের তার ফেসবুকেও ইনক্লুড করেছেন ডকুমেন্টগুলো। শেষে একটা প্রশ্ন আছে, তিনি যদি পাঁচের প্রশ্ন পরে আসছি, অন্য দেশের পাসপোর্ট গ্রহণ করেন তাহলে রাষ্ট্রপতি হিসাবে বহাল থাকা সম্ভব কিনা? সাংবিধানিকভাবে উত্তর হচ্ছে না। বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য যে কতগুলো যোগ্যতা প্রয়োজন হয় তার মধ্যে একটা কথা খুব স্পষ্টভাবে লেখা থাকে, সেটা হচ্ছে তিনি সংসদ সদস্য হওয়ার মতো সব যোগ্যতা থাকতে হবে। এর মধ্যে বয়স একটু ডিফারেন্স আছে, সংসদ সদস্যের ক্ষেত্রে এটা 25, রাষ্ট্রপতির ক্ষেত্রে 35, কিন্তু সংসদ হওয়ার মতো সব যোগ্যতা থাকতে হবে। তাহলে ওখানে আমরা যদি যাই, তাহলে সেখানে সংসদ সদস্য হওয়ার যোগ্যতার মধ্যে ক্লিয়ারলি লেখা আছে, কেউ যদি বিদেশি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন তাহলে তার সংসদ সদস্য হওয়ার যোগ্য হবেন না তিনি। সুতরাং বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি যদি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে থাকেন, তাহলে তিনি কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রপতি থাকতে পারেন না সাংবিধানিকভাবে। সুতরাং তিনি এই ধরনের নাগরিকত্ব নিয়েছেন বা রেসিডেন্সি যদি নিয়ে থাকেন, এটাই যথেষ্ট কারণ তার রাষ্ট্রপতির পদ থেকে চলে যাবার জন্য। ক্লিয়ার? এছাড়াও তার যে টাকা পাচারের কথা আসছে, এটাও খুব ইম্পর্টেন্ট। সেটা হলো, আমরা যদি না জানিয়ে টাকা নিয়ে যাই, সেটা মানি লন্ডারিং, মারাত্মক ক্রাইম। এরকম একটা ক্রাইম করা ক্রিমিনাল, সেখানে 1,50,000 রিঙ্গিটের তথ্য পাওয়া গেছে। কিন্তু এই ভদ্রলোক কত শত শত কোটি টাকা পাচার করেছেন এই আলাপও আছে। উনি যখন দুদকে ছিলেন তখন মানুষকে কিভাবে ভিকটিম বানিয়ে তার উপরে চাপ প্রয়োগ করে তিনি টাকা বানিয়েছেন, এই অভিযোগ আছে। নট অনলি দ্যাট, এছাড়াও তিনি ইসলামী ব্যাংকের পরিচালকদের একজন ছিলেন প্রেসিডেন্ট হওয়ার আগেও, তখন আমরা এই আলাপগুলো করেছি। সেই সময় এই ব্যাংকটা যখন এস আলম দখল করে, এস আলমের লোক হয়ে তিনি সেখানে ঢুকেছিলেন এবং সে সময় যাবতীয় লুটপাটের সাথে তিনি জড়িত ছিলেন। এইরকম একজন ক্রিমিনাল রাষ্ট্রপতি আছেন এখন। আমরা যখন তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, অনেকের কাছে খুব সারপ্রাইজ ছিল, কিন্তু আমি তার ব্যাকগ্রাউন্ড দেখে তখনও বলেছিলাম বেশ সঠিক আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে একজন রাষ্ট্রপতি তারা দিয়েছে। কারণ এইরকম করাপ্ট একজন মানুষ কোনোদিন কোনো সময় নৈতিক কোনো অবস্থান নেওয়া তার পক্ষে সম্ভব না। তিনি শেখ হাসিনার একেবারে পায়ের নিচে থাকবেন। উনি শেখ হাসিনার পায়ের নিচে থাকবেন তো শুধু না, তিনি প্রেসিডেন্ট হওয়ার পরও সম্ভবত জনাব ওবায়দুল কাদেরকে কোনো ফেসবুক মন্তব্য করেছেন লিডার বলে। আর নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভের গল্প তো আমরা জানি। একটা মানুষ শুধু কারাপ্ট তা না, আমরা ছ্যাঁচড়ামো বলি না, মানে আপনি একটা প্রেসিডেন্টের পদে আছেন, একটা রাষ্ট্রের একজন সকল সংবাদ পাঠিকা, সকল সাংবাদিক, সকল বলছি, কারণ এরপর তো উনি 71 থেকে চলে গেছেন। 71-এ থাকতে কি করেছেন আমাদের মনে আছে। নবনীতা চৌধুরীর কথা বলছি, তার নিচে এসে তিনি এসব কথাবার্তা লিখছেন। সো এইরকম একজন মানুষ প্রেসিডেন্ট হয়ে আছেন। এতদিন পর্যন্ত আমরা অনেকে কথা বলিনি, কারণ যে আর্গুমেন্টটা দেওয়া হয়েছে প্রেসিডেন্ট থাকা নিয়ে, তার যে সমস্যা, এটাকে বিপ্লব হিসাবে পোর্ট্রে করে কেউ একটা ডিফারেন্ট ন্যারেটিভ এনেছেন এই এক্সিস্টিং সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান নেওয়ার জন্য। সেটা নিয়ে আমার ব্যক্তিগত কিছু অবজারভেশন আছে, সেই কারণে আমি সেটাকে গ্রহণ না করে আমি সেই জায়গায় যাইনি। আমি ইনফ্যাক্ট এটা নিয়েও কথা বলবো যে আর্গুমেন্টটা আমাদের অনেকের সামনে আছে, অনেকে বলছে, আমি আমার আশপাশে অনেকে বলতেও শুনছি। কিন্তু এই ঘটনার পর এই চুপ্পু সাহেবের রাষ্ট্রপতি থাকার আর কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। তার চলে যাওয়া উচিত, এক্ষুনি চলে যাওয়া উচিত। যেহেতু আমাদের সংবিধান এখনো বহাল আছে, এই সংবিধান বহাল থাকা অবস্থায় তার যাওয়া কিছু জটিলতা তৈরি করতে পারে। যেমন ধরুন, আপনি যদি কনস্টিটিউশনে যান, দেখবেন রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হয় স্পিকারের কাছে চিঠি লিখে। বাংলাদেশে তো স্পিকার নেই। স্পিকার শিরিন শারমিন চৌধুরী স্পিকার পদ থেকেও পদত্যাগ করেছেন। যদিও আমাদের এই যে সংবিধানে বলি না, আমাদের সংবিধানে প্রচুর বৈপরীত্য আছে। যেমন আমাদের স্পিকার যে দায়িত্বে থেকে যান, পরবর্তী সংসদের নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পড়ান। সো টেকনিক্যালি আমরা বলছি এটা, কিন্তু সংবিধান কিন্তু তা বলে না। স্পিকার ডেপুটি স্পিকারের পদ শূন্য হবার ক্ষেত্রে কনস্টিটিউশন ক্লিয়ারলি বলে দেয়, যদি তার সংসদ সদস্য না থাকেন, ওখান থেকে পদত্যাগ করেন। তো সংসদ তো ভেঙেই গেছে, সংসদ তো নেই, তাহলে স্পিকার থাকেন কিভাবে? এটা নর্ম আছে, আমাদের এই চর্চাটা হয়েছে। আর ফর্মালিও তিনি পদত্যাগ করেছেন। কেউ বলতে পারেন যে ডেপুটি স্পিকার এখনো পদত্যাগ করেননি, তিনি যদিও জেলে আছেন। তো কাগজে কলমে তিনি স্পিকারের দায়িত্বে আছেন, এবং সংবিধান বলে যদি ডেপুটি স্পিকারও না থাকে, তাহলে কার্যপ্রণালী বিধি অনুযায়ী আমরা জানি যে প্রত্যেকটা সেশন শুরুর সময় একটা কমিটি করা হয়, যেখানে স্পিকার, ডেপুটি স্পিকার একজনও যদি না থাকে, তারপর কোনো একজন সদস্য সেই দায়িত্ব পালন করেন। এখন যেহেতু সংসদ নেই, সেটাও হতে পারে না। সো ডেপুটি স্পিকার কাগজে কলমে আছেন, এবং উনি যেহেতু এখনো কনভিক্টেড না, তাহলে ওনার পদও বহাল আছে বলে কেউ বলতেই পারেন। তাহলে তার কাছে পদত্যাগ করতে পারেন, এবং তখন সেই ক্ষেত্রে আবারও পদত্যাগ করলে কে প্রেসিডেন্ট হবেন? সংবিধান বলে ইন্টারিম, নতুন প্রেসিডেন্ট সংসদ দ্বারা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত এই দায়িত্ব স্পিকার নেবেন। আবার স্পিকার যেহেতু নাই, সুতরাং ডেপুটি স্পিকার সেই দায়িত্বে আসবেন। এরকম নানান কথা দিয়ে জটিলতা তৈরি করার চেষ্টা কেউ করবেন হয়তো।
আমি মনে করি তিনি যদি পদত্যাগ করেন, তিনি ডেপুটি স্পিকার বরাবর করতে পারেন। করে আমরা ইজিলি যেটা করতে পারি সেটা হচ্ছে এই ডেপুটি স্পিকার কনস্টিটিউশনালি প্রেসিডেন্ট হওয়ার, প্রেসিডেন্টের দায়িত্বে যাওয়ার এক ধরনের সাংবিধানিক পরিস্থিতি আছে, এটা বলা যেতে পারে। কিন্তু সেই পুরনো কথা, আমরা বিদ্যমান পরিস্থিতিতে যেভাবে এই সরকারটাকে বৈধ বলেছেন আমাদের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, আর্টিকেল 106 অনুযায়ী তার যে ক্ষমতা আছে যে তার কাছে রেফারেন্স চাওয়া যায়, এই ক্ষেত্রে কি করা যেতে পারে বাংলাদেশের এই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে এই জিনিসটা করা যেতে পারে। আর না হয় আমরা আসলে কিছু একটা, আমরা কোনো একজনকে প্রেসিডেন্ট করব, সেটা কে যাবেন নানান আলোচনা আছে। কেউ কেউ ডক্টর ইউনূসকে এই পদে চলে যেতে বলছেন। এখন ডক্টর ইউনূস এই পদে যদি চলে যান, নির্বাহী ক্ষমতা নিয়ে যাবেন কিনা, কারণ বাংলাদেশে এর আগে যে ধরনের প্রেসিডেন্ট ব্যবস্থা আছে সেটার মধ্যে নির্বাহী ক্ষমতা নেই, অথবা এক্সিস্টিং প্রেসিডেন্সিয়াল ফর্মে অন্য একজন প্রেসিডেন্টকে আমরা এখানে দায়িত্ব দিতে পারি। যেহেতু আমাদের এই সময়টার মধ্যে অনেক ক্ষেত্রেই সাংবিধানিক রীতি আমরা ভাঙবো, সংবিধান বহির্ভূত কাজ করব। যেমন এই সরকারটা সংবিধান বহির্ভূত, কোনো সন্দেহ নেই। কোনো প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন তার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে, এটাও 15th অ্যামেন্ডমেন্টের পর এটা আছে। তো যদি সেটা হয়ে থাকে সেটাও আমরা ভাঙবো, 90 দিনের মধ্যে নিশ্চয়ই নির্বাচন হতে যাচ্ছে না বাংলাদেশে। সেরকম আরো অনেকগুলো ঘটনা ঘটবে। সুতরাং এই প্রেসিডেন্ট যে আমরা এখানে নিযুক্ত হবেন সেটাও সংবিধানের বাইরে হতেই পারে, এবং সেই কথা আমরা এইসব ঘটনা আমরা পরবর্তী সংসদ এগুলোকে র্যাটিফাই করবে, এগুলোকে বৈধতা দেবে। আমাদের এরকম চর্চা আমাদের দেশে একাধিকবার হয়েছে, সুতরাং আমি এতে কোনো সমস্যার কিছু দেখি না। কিন্তু বটম লাইন হচ্ছে, গেলে কি হবে না হবে চাইতে জনাব শাহাবুদ্দিন চুপ্পু এই যাবতীয় ঘটনার পর তার পদে থাকা উচিত না। এবং এটা নিয়ে আমাদের যারা লিগ্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল এক্সপার্টস আছেন তারা সেটার পদ্ধতি বের করুন। আমাদের সুপ্রিম কোর্ট আছে, আমাদের এখন একজন বাংলাদেশের প্রধান বিচারপতি আছে। বাংলাদেশে বহুদিন বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল না, সংবিধান অনুযায়ী উনি বাংলাদেশের প্রধান বিচারপতি। এতদিন পর্যন্ত চাটুকার কতগুলো তৃতীয় শ্রেণীর লোকজনকে শেখ হাসিনা বসিয়েছিলেন ওই চেয়ারটায়। সো আমাদের যেহেতু একজন বাংলাদেশের প্রধান বিচারপতি এখন আছেন, তিনি এই ব্যাপারে তার নেতৃত্বে আপিল বিভাগ মতামত জানাবেন। আমার মনে হয় অন্তর্বর্তী সরকার এবং আমাদের দিক থেকে এখন এই প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।